কোরবানির চামড়া বিক্রি হচ্ছে পানির দরে, দাম নির্ধারণের পরও না পাওয়ার অভিযোগ মৌসুমী ব্যবসায়ীদের। নানা কারণে 30% মান নষ্ট হওয়ার দাবি ট্যানারি মালিকদের। 4 দিনের সফরে আজ যুক্তরাজ্য যাচ্ছেন প্রধান উপদেষ্টা। দুর্নীতির অভিযোগ ইস্যুতে ডক্টর ইউনূসের সাক্ষাৎ চান ব্রিটিশ এমপি টিউলিপ। এখনও চিঠি না পাওয়ার দাবি প্রেস সচিবের। অবহেলিত পথশিশুদের জীবনে রং ছড়াতে ছুটে চলছে ভ্রাম্যমাণ স্কুল। খেলার ছলে শেখে বর্ণমালা, আঁকে ছবি। রাজধানীর কয়েকটি স্থানে চলছে কার্যক্রম, স্থানীয়দের সহায়তা কামনা। উত্তাল লস অ্যাঞ্জেলেসে ন্যাশনাল গার্ডের মুখোমুখি বিক্ষুব্ধ জনতা। গুলি, টিয়ারশেল ও লাঠিপেটায় দমনের চেষ্টা, বিভিন্ন স্থানে গাড়িতে আগুন। ট্রাম্পের পদত্যাগ দাবি। সকালের সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। মূল্য নির্ধারণের পরও কোরবানির পশুর চামড়ার সঠিক দাম পাচ্ছেন না বলে অভিযোগ মৌসুমী ব্যবসায়ীদের। এছাড়া নানা কারণে প্রায় 30% পশুর চামড়ার মান নষ্ট হয়েছে, সেজন্য দামও কমেছে বলে দাবি ট্যানারি মালিকদের। সাইফুল ইসলামের রিপোর্ট। বছর ভেদে জাতীয় সম্পদ পশুর চামড়া নিয়ে অজুহাতের কমতি থাকে না এ খাত সংশ্লিষ্টদের। কখনো বেশি দামে চামড়া কিনে বেচতে এসে ক্ষতির মুখে পড়ে মূলধন হারানোর অভিযোগ করেন মৌসুমী ব্যবসায়ী সহ উপকারভোগীরা। কখনো আবার মানহীন চামড়া, ব্যবসায় ধস, অর্থনীতি সংকট সহ নানা কারণ দেখিয়ে কম দামে কেনার সিন্ডিকেট করেন অনেক ব্যবসায়ী। এবারও কোরবানির মৌসুমে ব্যতিক্রম হয়নি এ শিল্পে। আনার পরে 300 টাকা 400 টাকা বলে, 500 টাকা উপরে বলে না। এতে বলা সরকার ঘোষণা দেয়, তো এই চামড়া ফেলে দাও, আমরা ফেলে দেবো, আর মাটিতে পুঁতে দেবো। 1,10,000 টাকার গরু আর একটা হলো 80,000 টাকার গরু, দুইটা চামড়ায় আমার দেশে হলো 530 টাকা। এদিকে পশুর চামড়া ছাড়াতে গিয়ে কেটে ফেলার ঘটনা পুরনো, কিন্তু কাঁচা এই পণ্যে নতুন সংকট তৈরি করছে বক্স অ্যানথ্রাক্স রোগে গুটি হওয়া এবং মোটাজাতকরণের কারণে চামড়া ফেটে দাগ তৈরি হওয়ার মতো রোগ। ব্যবসায়ীরা বলছেন চলতি ঈদ মৌসুমে এমন চামড়ার পরিমাণ প্রায় 30%। রাত 12টা পর্যন্ত মোটামুটি দাম ঠিক ছিল, এরপর তো চামড়া দেরি হয়ে গেল, তো নষ্ট হয়ে যাওয়া বুঝছেন না। স্পট বেশি আছে, পরাই আপনার 30-35%। চামড়ার মধ্যে পর্যাপ্ত পরিমাণ অ্যানথ্রাক্স, ফক্স, এগুলোর কারণে দানা দানা গুটি, এগুলোর কারণে চামড়া সিলেকশন অনেক খারাপ। চলতি মৌসুমে প্রায় 80,000 চামড়া সংগ্রহের একক লক্ষ্য পুরান ঢাকার পোস্তার ব্যবসায়ীদের। তবে বরাবরের মতো অর্থ সংকটের অজুহাত তাদের। তারা জানান রাজনৈতিক দলের কোরবানি কম হওয়ায় এবার চামড়া কিছুটা কম। একই সঙ্গে ব্যাংক ঋণে ভাটা পড়ায় 10-15% চামড়া কিনতে না পারার শঙ্কায় তারা। দেশের প্রেক্ষাপট বদলের পরে সিচুয়েশন, এনভায়রনমেন্ট সব চেঞ্জ। ওই লোকগুলো দেশে নাই এবং উপরন্ত ঘাপটি মেরে আছে। যারা 5টা গরু দেওয়ার কথা সে একটা দিছে, টাকা নাই যেহেতু। আমার কাছে 5,000 চামড়ার ক্যাপাসিটি, আপনি নিয়েছেন 25,000, এটা আমি নিতে পারবো না তো না। দেশে বছর জুড়ে পশুর চামড়া সংগ্রহের প্রায় 60%ই সংগ্রহ হয়ে থাকে কোরবানি মৌসুমে। আর সঠিক সময়ে সংরক্ষণের অভাবে সারা দেশে নষ্ট হয় 10-15% চামড়া। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। 2026 সালের এপ্রিল মাস জাতীয় সংসদ নির্বাচনের জন্য সব দিক থেকে উপযুক্ত সময়, এমনটাই জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, প্রধান উপদেষ্টার লন্ডন সফরে বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাচার হওয়া সম্পদ ফিরিয়ে আনাই প্রধান লক্ষ্য। তিনি বলেন, সেখানে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের চিঠি হাতে পাননি তারা। প্রধান উপদেষ্টা লন্ডন সফরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক হবে কিনা তা লন্ডনে গিয়ে বোঝা যাবে বলেও জানান তিনি। 4 দিনের সফরে সোমবার সন্ধ্যায় ঢাকা ছাড়বেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সবাইকে আমার সালাম জানাচ্ছি। দেশের রাজনৈতিক দলগুলোর দাবির মুখে শুক্রবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে আগামী জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানান, আগামী বছর এপ্রিলের মাঝামাঝি অনুষ্ঠিত হবে ভোট। আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। এপ্রিলের রোডম্যাপে বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল হতাশা প্রকাশ করে। তাদের দাবি, বাংলাদেশের আবহাওয়া ও অন্যান্য কারণে এপ্রিল মাস ভোটের জন্য উপযুক্ত সময় নয়। এপ্রিল মাসের ঘোষণা করেছেন, নিঃসন্দেহে
আসলে আমরা নয়, আমার গোটা জাতি হতাশ হয়েছে। তবে সময় সংবাদকে দেয়া একান্ত সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানালেন, সংস্কার, বিচার ও বাংলাদেশের আবহাওয়া সব মিলিয়ে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ ভোট আয়োজনের উপযুক্ত সময়। আমাদের ম্যান্ডেট হচ্ছে রিফর্ম, আমাদের ম্যান্ডেট হচ্ছে ট্রায়াল, আমাদের ম্যান্ডেট হচ্ছে ইলেকশন। এই প্রত্যেকটা জিনিস লক্ষ্য করে চিফ অ্যাডভাইজার এপ্রিলের প্রথমার্ধে টাইম দিয়েছেন। ওই সময়টা আমরা আবহাওয়াবিদরা বললেন যে প্রথম 10 দিন টেম্পারেচার মোটামুটি ঠিক থাকে। এপ্রিল মাসের প্রথম অর্ধটা মানে 14-15 তারিখ পর্যন্ত যে এটা একটা ফ্যান্টাস্টিক টাইম। এ সময় তিনি কথা বলেন প্রধান উপদেষ্টার লন্ডন সফর নিয়ে। জানান, ফ্যাসিবাদী আমলে বিদেশে পাচার হওয়া টাকার বড় অংশ চলে গেছে ইংল্যান্ডে। দেশের পাচার হওয়া টাকা ফিরিয়ে আনা সফরের অন্যতম লক্ষ্য। এছাড়াও ব্রিটেনের রাজা ও সংশ্লিষ্টদের সঙ্গে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। ফোকাসটা থাকবে অ্যাসেট রিকভারি, যে টাকাটা চুরি হয়ে ইউকেতে গিয়েছে সেই টাকাটা কিভাবে আমরা রিকভার করব। এ সময় শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের চিঠি হাতে পাননি তারা। এছাড়াও প্রধান উপদেষ্টার সঙ্গে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হবে কিনা তা এখনও ঠিক হয়নি বলেও জানান তিনি। আপনার যেরকম এই গার্ডিয়ানে দেখেছেন, আমরাও সেরকম শুনছি, দেখছি বাট অফিসিয়ালি আমাদের কাছে কোনো চিঠি আসেনি। তারেক রহমান বাংলাদেশের সবচেয়ে বড় পার্টির উনি হচ্ছেন লিডার, আর চিফ অ্যাডভাইজার হচ্ছেন ইন্টারিম গভর্নমেন্টের প্রধান। তো ওনাদের মিটিং হলে তো অবশ্যই ভালো তো ভালো একটা মেসেজ। তো কিন্তু কথা হচ্ছে যে এটা হচ্ছে কি হচ্ছে না এখন পর্যন্ত আমরা এখনো কিছু বলতে পারছি না। আমরা ওইখানে যেয়ে আপনাকে বলতে পারবো। 4 দিনের সফরে সোমবার সন্ধ্যায় ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। সোমবার থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সচিবালয়, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় যে কোনো ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান উপদেষ্টার নিরাপত্তার স্বার্থে পুলিশ অর্ডিন্যান্স 29 ধারায় অর্পিত ক্ষমতা বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার বাসভবন ও সচিবালয় ছাড়াও হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, কাকরাইল মসজিদ মোড়, অফিসার্স ক্লাব মোড়, মিন্টো রোড সহ বেশ কয়েকটি স্থানের উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে। তাই ঘর বাড়ি, অর্থ জোগাড়ের ভারে হারিয়ে গেছে শৈশব। শিক্ষার সুযোগ বলে কিছু নেই, এমন বাস্তবতায় পথশিশুদের কাছে পৌঁছে যাচ্ছে মোবাইল স্কুল। খেলার ছলে ছোট্ট শিশুরা শিখছে বর্ণমালা। এই স্কুল শুধু শিক্ষাই দেয় না, হয়ে উঠেছে মানসিক বিকাশ কেন্দ্র। বিস্তারিত দেখুন ফারদিন মাজহারের রিপোর্টে। ক্যামেরা ছিলেন মোহাম্মদ শাহিন। ধুলো জমেছে শৈশবে, কাঁধে স্কুল ব্যাগের বদলে বাদামের ঝুলি। বিবর্ণ জীবনের শুরু পথে তবু এগিয়ে চলা। ক্লান্তিতে ছোট্ট শরীর এলিয়ে পড়ছে রেল স্টেশনে, পার্ক কিংবা ফুটওভার ব্রিজে। পরিবার টানতে টানতে হারিয়ে গেছে শৈশবের রংটাই। আম্মু তো মনে করেন সারাদিন একলা করতে পারে না দোকান, এখন অভাবে সংসার কি করব, তার জন্য একটু বসা লাগে। ফুল বেচতে খাই, ফুল না বেচলে চলবে কেন? বাপ নাই দেখে করতে পারি না, পড়াশোনা করলে মারা দেখবো কেন? এখন আমরা সবাই মোবাইল স্কুলে আসি, ঠিক আছে? সবাই উঠে আসো, মোবাইল স্কুলে যাব আমরা। অবহেলিত এই শিশুদের জীবনে রং ছড়াতে ছুটে চলছে মোবাইল স্কুল। এটি দেখলেই ছুটে আসে শিশুরা। খেলার ছলে শিখে নেয় বর্ণমালা, ছবি আঁকে, জট খোলে গণিতের। আনন্দে ভাসে নিষ্পাপ জীবন। পড়ালেখা ছাড়া এখানে এসে ছবি বা গান, আমার এখানে ছবি আঁকতে ভালো লাগে। আমি এই পাখি আঁকানো শিখেছি লিডু স্কুলের থেকে। ইউরোপীয় ধরন অনুসরণ করে কমলাপুর, সদরঘাট, রায়ের বাজার ও মিরপুরের বিভিন্ন স্থানে নির্ধারিত সময় হাজির হয় মোবাইল স্কুল, যেখানে মানসিক সহায়তা পেয়ে থাকে প্রান্তিক শিশুরা, জানতে পারে স্বাস্থ্যের নানা দিক। শিক্ষকরা বলছেন, এটা শুধু স্কুল নয়, শিশুদের ভ্রাম্যমাণ আশ্রয়ের জায়গাও।
মানবিক বাস্তব মূল্যবোধ নামে একটা কারিকুলাম আছে, যেটা লিডো তৈরি করেছে। সেই কারিকুলামের মাধ্যমে আমরা এবং মোবাইল স্কুলের মাধ্যমে এই কারিকুলামটা একসাথে অ্যাপ্লাই করি, যেন হচ্ছে শিশুরা যেন আনন্দ পায়। যখন শিশুরা রাস্তা থেকে উদ্ধার হতে চায় না বা রাস্তায় থাকতে চায়, তাদেরকে আমরা কিভাবে এই মোবাইল স্কুলের মাধ্যমে আরও মোটিভেট করতে পারি এবং রাস্তায় থেকে কিভাবে তারা তাদের জীবিকা নির্বাহ করবে বা কিভাবে তারা ইনকাম করবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা ফোকাসিং দেওয়ার চেষ্টা করছি। নিজেদেরকে কিভাবে সমাজে 8-10টা মানুষের মতো তারা প্রতিষ্ঠিত করতে পারে, সেই বিষয়গুলো নিয়েও এখানে আমরা তাদের সাথে আলোচনা করি। মোবাইল স্কুল কর্তৃপক্ষ বলছে কার্যক্রম বাড়াতে দরকার পৃষ্ঠপোষকতা। রাষ্ট্র ক্ষমতায় যারা আছেন, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায়, পাশাপাশি বিভিন্ন বড় বড় কোম্পানি, এরা যদি ঠিক পৃষ্ঠপোষকতা করে ঠিক সময় ঠিকভাবে, তাহলে আমরা ছাড়াও আরও অনেকে হয়তো এই অ্যাপ্রোচটা নিয়ে কাজ করা সম্ভব বা কাজ করতে পারবে। কারণ এই মোবাইল স্কুলের মাধ্যমে ঝরে পড়া শিশুদের খুব নিকটে যাওয়া যায়, কাছে যাওয়া যায় এই প্রক্রিয়াটা দিয়ে। কার্যক্রম পরিচালনায় আইন শৃঙ্খলা বাহিনী সহ স্থানীয়দের সহায়তা চান স্কুল পরিচালনাকারীরা। পথের ধুলোয় মিশে থাকা এই পথশিশুরা এখন আলোর পথে হাঁটছে। মোবাইল স্কুলের পাঠশালায় তারা ফিরে পেয়েছে হারানো শৈশব আর কিছু স্বপ্ন দেখার সাহস। বইয়ের পৃষ্ঠা সবকিছু হয়তো তাদের এখনও পুরোপুরি জানা হয়নি, কিন্তু এই মোবাইল স্কুলের মাধ্যমে তারা জীবনের পাঠ শুরু করেছে ঠিকই। এখন সময় এসেছে পুরো সমাজকেই তাদের পাশে দাঁড়ানোর, কারণ সুযোগ পেলেও ওরাও পারবে। ফারদিন মাঝার, সময় সংবাদ, ঢাকা। কোরবানি বর্জ্য অপসারণে ঈদের দ্বিতীয় দিনও কাজ করেন পরিচ্ছন্নতা কর্মীরা। এদিন নগরীর বিভিন্ন এলাকায় পচনশীল বর্জ্যের বদলে শুকনো ময়লাই বেশি দেখা যায়। বর্জ্য অপসারণে দিন রাত পরিশ্রম করতে দেখা যায় ঢাকার 2 সিটি পরিচ্ছন্নতা কর্মীদের। ময়লা তুলে নির্দিষ্ট স্থানে জড়ো করেন তারা। কিছুক্ষণ পর পর গাড়ি গিয়ে বর্জ্য তুলে নিয়ে ফেলে ডাম্পিং স্টেশনে। এই কর্মযজ্ঞে সামিল হন 20,000 কর্মী। তবে বিচালি, মাংস প্রস্তুতের সরঞ্জাম সহ শুকনো বর্জ্য দেখা যায় বিভিন্ন সড়কে। ঈদের প্রথম দিন 19,500 টন কোরবানির বর্জ্য অপসারণ করে 2 সিটি কর্পোরেশন। ঈদের তৃতীয় দিনও গ্রামের বাড়ির উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন অনেকে। কেউ কেউ যাত্রাপথের ভোগান্তি এড়াতে আগেই ফিরতে শুরু করেছেন রাজধানীতে। বিস্তারিত জানাতে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। সরাসরি যাচ্ছি তার কাছে। ঈদের তৃতীয় দিন আজ থেকেই মূলত ঢাকার ফিরতি টিকিট দেয়া শুরু করেছে ট্রেনের। যদিও ফিরতি টিকিট দেয়া শুরু করেছে আজ থেকেই, তবে আমরা দেখছি তার চেয়েও বেশি মানুষ রয়েছে। রাজধানী থেকে ঘরে ফেরা মানুষের সংখ্যাই কিন্তু বেশি ফেরার চেয়ে। দেখছি যেহেতু তৃতীয় দিনেও মানুষের বাড়ি ফেরার একটি উৎসাহ উদ্দীপনা রয়েছে। অনেকে বলছে যে তারা একটু আরাম আয়েশ করেই হয়তো সব কিছু ঝঞ্ঝাট ঝামেলা মুক্ত হয়েই তারা বাড়ি ফিরতে চাচ্ছে। যদিও তারা রাজধানীতেই কোরবানি ঈদ করেছেন, ঈদের পরে তারা আসলে পরিবার পরিজনদের সাথে মূলত দেখা করতে এবং যে ঈদের আনন্দ যে ভাগাভাগি, সেই আনন্দ ভাগাভাগি করতেই মূলত তারা বাড়ি যাচ্ছেন এবং আত্মীয় স্বজনদের সাথে দেখা করতে যাচ্ছেন। যেহেতু এবার ঈদে একটি লম্বা ছুটি রয়েছে, সেই ছুটিটি কাটাতে চান পরিবারের অন্যান্য মানুষদের সাথে, আত্মীয় স্বজনদের সাথে। কারণ অনেকে হয়তো টিকিট পাননি, টিকিট না পাওয়ার কারণে এবং পারিবারিক নানা ঝামেলার কারণে থেকে যেতে হয়েছে এই নগরীতেই। ঈদ উদযাপন করেছে নগরীতেই। তবে ঈদের পরে যে তারা লম্বা একটি ছুটি পেয়েছে, সেই ছুটিতেই মূলত যাত্রার জন্যই বেশিরভাগ মানুষ এই কমলাপুর স্টেশনে এসে আসলে ভিড় করছেন। আমরা দেখছি যে আজ থেকেই যেহেতু রিটার্ন টিকিট, অর্থাৎ মানুষ ঘরে ফেরা যেসব মানুষ বের হওয়ার জন্য আসলে তারা আবার রাজধানীতে ফিরছে, এর জন্য সাধারণ যে ট্রেন সেই ট্রেনের পাশাপাশি কিন্তু ঈদের স্পেশাল ট্রেনেরও ব্যবস্থা করা হয়েছে, যাতে মানুষের ভোগান্তি কমে যায়। মানুষ যে এই যে ট্রেনের ছাদে বা নানাভাবে যাওয়া আসা করে, যাতে দুর্ঘটনা এড়াতে। এই দেখছি যে আমরা কমলাপুর স্টেশনে দেখছি যে ঘরমুখ মানুষের পাশাপাশি, ফিরতি মানুষের পাশাপাশি ঘরমুখ মানুষেরও সংখ্যা রয়েছে অনেক। কমলাপুর রেল স্টেশন থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। দুর্যোগ মোকাবেলায় বরিশাল বিভাগ জুড়ে নেই পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র। যা আছে তার প্রায় অর্ধেকই সংস্কার প্রয়োজন। ঘূর্ণিঝড় সহ যে কোনো বড় দুর্যোগে আতঙ্কে থাকেন কয়েক লাখ মানুষ। বিস্তারিত অপূর্ব অপুর রিপোর্টে। ঝড় জলোচ্ছ্বাসে সবচেয়ে বেশি ক্ষতির মুখে থাকা সাগরকুলের ঢালচর ও পূর্ব ঢালচরে প্রায় 4,000 মানুষের বসবাস। বর্তমানে এ দুটি চরে কোনো ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নেই।
মেঘনা ও তেঁতুলিয়া নদীর তীরবর্তী 9টি চরে নেই কোনো ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র। তথ্যমতে দ্বীপ জেলা ভোলার 20 লাখ মানুষকে ঝড় জলোচ্ছ্বাসে নিরাপদ আশ্রয়ের জন্য সাইক্লোন শেল্টার ও স্কুল কাম সাইক্লোন শেল্টার রয়েছে 869টি। কয়েক লাখ পশুর জন্য মাটির কিল্লা আছে মাত্র 14টি। অপর্যাপ্ত আশ্রয় কেন্দ্র নিয়ে উদ্বিগ্ন উপকূলের লাখো মানুষ। নদী করে বিলীন হওয়া যাওয়ার পর থেকে সমস্ত সাইক্লোন সেন্টারগুলি বিলীন হয়ে গেছে। আমাদের এই ঢালচরে বন্যা হলে, ঘূর্ণিঝড় হলে মানুষ যথেষ্ট পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়। আমাদের এখানে কোনো সাইক্লোন সেন্টার নাই। বিষখালী নদীর তীরবর্তী বরগুনা সদর উপজেলার উত্তর ডালভাঙা, লতাবাড়িয়া এবং মাছখালী গ্রাম, এই 3টি গ্রামের একটি গ্রামেও নেই কোনো সাইক্লোন শেল্টার। প্রতিটি ঘূর্ণিঝড় এই 3টি গ্রামকেই লণ্ডভণ্ড করে দেয়। স্থানীয়দের আশ্রয় কেন্দ্রে নেয়ার মতো এ গ্রামে নেই কোনো পাকা ঘর বাড়িও। এলজিইডি জানায়, ঘূর্ণিঝড়ে বরগুনার নিরাপদ আশ্রয়ের জন্য সাইক্লোন শেল্টারের সংকট রয়েছে। 15টি সাইক্লোন শেল্টার টেন্ডার এই মুহূর্তে করেছি আমরা, যেটা 2টা প্যাকেজে, একটা প্যাকেজে 8টি আর একটা প্যাকেজে 7টি। সদরে 5টি, বেতাগিতে 3টি, তালতবিতে 4টি, বামনায় 1টি এবং পালাকুড়ায় 2টি। এই 15টি সাইক্লোন এখন দরপত্র মূল্যায়ন পর্যায়ে আছে। খুব শীঘ্রই হয়তো আমরা ঠিকাদারকে মাঠে নিতে পারবো আর কি। উপকূলীয় দুর্যোগ ঝুঁকিপূর্ণ জেলা পটুয়াখালীতে বর্তমানে যে কটি আশ্রয় কেন্দ্র রয়েছে তাতে জেলার 10 ভাগের 1 ভাগ মানুষেরও জায়গা হয় না বলে অভিযোগ। আমাদের কাছাকাছি কোনো সাইক্লোন সেন্টারও নাই যে আমরা বন্যা হইলে সাইক্লোন সেন্টারে নিরাপদ আশ্রয় নিব। আমরা পায়রা নদীর তীরে বাস করি, আমাদের একটা সাইক্লোন সেন্টার খুব দরকার। তবে সরকার সতর্ক আছে উল্লেখ করে মেরামত ও নতুন করে আশ্রয় কেন্দ্র তৈরির চেষ্টা চলছে বলে জানিয়েছেন বরিশাল বিভাগের কমিশনার। কোথাও কোথাও একটু মেরামতের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে, আমরা এগুলো একটু যোগাযোগ করেছি যেন বিশেষ করে সাইক্লোন সেন্টারগুলো মেরামত করা হয়। বিশেষ করে ওই সাইক্লোন সেন্টারে যে ওয়াশরুমগুলো আছে এগুলো যেন একটু ইউজেবল হয়। এটা হলে হবে কি, এখন যেহেতু একটা দুর্যোগপূর্ণ সিজন, এই সিজনে যে কোনো সময় যে কোনো দুর্যোগ হলে যেন আমরা তাৎক্ষণিকভাবে মোকাবিলা করতে পারি। বরিশালে 541টির মধ্যে 200টির বেশি সংস্কার বা মেরামত দরকার। পটুয়াখালীতে 840টির মধ্যে 58টিকে সংস্কার করতে হবে। সবচেয়ে বেহাল অবস্থা পিরোজপুরের 266টির মধ্যে 200টিকেই সংস্কারের তালিকায় আনতে হয়েছে। আর বরগুনায় 673টি আশ্রয় কেন্দ্রের 550 মেরামত করতে হবে। 6 জেলায় 3295টি কেন্দ্রের 1071টি মেরামত করতে হবে সরকারি পর্যবেক্ষণে। বিভাগে নতুন করে অন্তত 388টি আশ্রয় কেন্দ্র করার চাহিদা তৈরি করেছে মাঠ প্রশাসন। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। ঈদের ছুটিতে কুয়াকাটা সমুদ্র সৈকত রূপ পেয়েছে উৎসবের। ঈদের তৃতীয় দিন সকাল থেকেই পর্যটকদের পদচারণায় মুখর সৈকত। এই মুহূর্তে সৈকতের 0 পয়েন্টে আছেন সহকর্মী শিকদার জাবির হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। সূর্যোদয় আর সূর্যাস্তের বেলাভূমির সমুদ্র সৈকত কুয়াকাটা প্রতি বছর এই সৈকতে প্রকৃতির টান এবং সেই সঙ্গে সমুদ্রের ঢেউয়ের টানে মূলত এখানে পর্যটকরা ছুটে আসেন। এবার ঈদেও পর্যটকরা ছুটে এসেছেন। তবে প্রতি বছর আমরা যেভাবে পর্যটকদের চাপ দেখি এবার কিন্তু সেই চাপ নেই। তবে হোটেল মোটেল মালিকদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন আগামী 2-3 দিন এবং 4 দিন পরেই কিন্তু পর্যটকের সংখ্যা আরও বাড়তে থাকবে। এর কারণ হলো যেহেতু টানা 10 দিনের সাপ্তাহিক ছুটি, ঈদুল আজহার ছুটি, সে কারণে পর্যটকরা একেবারে ঈদের পরপরই এখানে আসছেন না। যেহেতু লম্বা ছুটি রয়েছে সেহেতু তারা পর্যায়ক্রমে এই 10 দিনের মধ্যে তারা চলে আসবেন। অর্থাৎ আগামী 2 থেকে 3 দিন বা 3 থেকে 4 দিন পর্যটকের সংখ্যা আরও বাড়তে থাকবে, সেটি তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি পর্যটকরা সমুদ্রের ঢেউয়ের সঙ্গে দোল খাচ্ছেন। সমুদ্রের বড় বড় ঢেউ আছড়ে পড়ছে, সেই ঢেউয়ের গর্জনের সঙ্গে ঢেউয়ের সঙ্গে কিন্তু পর্যটকরা দোল খাচ্ছেন। এবং সৈকতের যে বালিয়াড়ি, সেই বালিয়াড়িতে ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা নানা বয়সী মানুষ সমুদ্র সৈকতে কিন্তু বিভিন্নভাবে আনন্দ উৎসবে মেতেছেন। আমরা সেটি কিন্তু এখানে দেখতে পাচ্ছি। আমরা সকালে দেখেছি ভোরে যখন সূর্যোদয় শুরু হয়েছিল, সেই সূর্যোদয়ে দেখার জন্য সৈকতের 18 কিলোমিটারের বিভিন্ন পয়েন্টে দাঁড়িয়ে সৈকতে কিন্তু বিভিন্নভাবে তারা সূর্যোদয় দেখেছেন। এবং আজকে যে শেষ বিকেলের যে সূর্যাস্ত, সেই সূর্যাস্ত দেখে তারপরে পর্যটকরা অনেকেই ঘরে ফিরবেন, এটাই কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। তো এতটুকুই ছিল কুয়াকাটা থেকে আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম কুয়াকাটা সমুদ্র সৈকতে। দেখছেন সকালের সময়, সঙ্গে থাকুন। দেখছেন সকালের সময়। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অভিবাসী বিরোধী বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে। স্থানীয় সময় রোববার ভোরে লস অ্যাঞ্জেলেস সিটি হলের সামনে হেলমেট পরা সেনাদের হাতে অস্ত্র ও ঢাল নিয়ে অবস্থান করতে দেখা যায়।
বিক্ষোভ দমাতে গুলি, টিয়ারশেল নিক্ষেপ ও লাঠি চার্জ করে পুলিশ। সেনা মোতায়েনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ডেমোক্র্যাট নেতারা। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দেশ ও নাগরিকদের সুরক্ষায় প্রয়োজনে সব জায়গায় সেনা মোতায়েন করা হবে। শুক্রবার লাতিন অধ্যুষিত এলাকা প্যারামাউন্ট ডিস্ট্রিক্টে নথিবিহীন অভিবাসী গ্রেফতারে অভিযানে নামলে স্থানীয় লোকজন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় প্রতিষ্ঠান ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইইসির সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়ান। এরপরই শুরু হয় ব্যাপক উত্তেজনা। শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। কোরবানির চামড়া বিক্রি হচ্ছে পানির দরে। দাম নির্ধারণের পরও না পাওয়ার অভিযোগ মৌসুমি ব্যবসায়ীদের। নানা কারণে 30% মান নষ্ট হওয়ার দাবি ট্যানারি মালিকদের। 4 দিনের সফরে আজ যুক্তরাজ্য যাচ্ছেন প্রধান উপদেষ্টা। দুর্নীতির অভিযোগ ইস্যুতে ডক্টর ইউনূসের সাক্ষাৎ চান ব্রিটিশ এমপি টিউলিপ। এখনও চিঠি না পাওয়ার দাবি প্রেস সচিবের। এবং উত্তাল লস অ্যাঞ্জেলেসে ন্যাশনাল গার্ডের মুখোমুখি বিক্ষুব্ধ জনতা। গুলি, টিয়ারশেল ও লাঠিপেটায় দমনের চেষ্টা, বিভিন্ন স্থানে গাড়িতে আগুন। ট্রাম্পের পদত্যাগ দাবি। এই ছিল সকালের সময়। সঙ্গে থাকুন সময়।